তার বেশ কিছু কাজকর্ম যেটা আমাদের ওভারঅল সংগঠন বলুন বা আন্দোলনের যে ভাবমূর্তি সেটাকে একটাভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে আমরা মনে করছি। তিনি যদি ইলেকশনে দাঁড়াতে চান, ভোটে দাঁড়াতে চান বা যে দিকেই যান, আমি জানি না কি হবে, যেভাবেই যান তার জন্য অবশ্যই আমাদের সংগ্রামী শুভেচ্ছা থাকবে। এই অভয়া আন্দোলন আমাদের বহু জায়গায় না চোখ খুলে দিয়েছে, কিন্তু তার জন্য যে ৩০ লক্ষ টাকা সেটা সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং এর জন্য চাওয়া, এটা আমাদের কোনোভাবেই ঠিক বলে মনে হয়নি। প্রশ্ন হচ্ছে, অনেকে নিজে এই গোটা বিষয়টা পুরোটা ইনভলভ ছিলেন। আপনারা ওকে প্রশ্ন করতে পারেন যে আপনি নিজে তো এটার মধ্যে ছিলেন, বা ছেড়ে দেওয়ার পরে তিনি যদি এই প্রশ্ন আনতে শুরু করেন তাহলে তিনি আগে কেন জানালেন না? নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, যিনি এতটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করলেন, তাকে কোর্ট অবধি টেনে নিয়ে যাওয়া, আদালত অবমাননার মামলায় তাকে দোষী সাব্যস্ত করা, সেই জায়গাটা কিন্তু হারিয়ে গেল। সেই জায়গাটা সংগঠন বলুন বা আন্দোলন বলুন একটাভাবে ব্যাকফুটে চলে গেল। যে ইউজি ছেলেটা আন্দোলনে শুধু খাবার আর জল সরবরাহ করেছিল, তার নামে 12টা এফআইআর হয়ে বসে আছে। তো সে কি প্রতিহিংসার শিকার নয়? আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি যে আমরা সাংগঠনিকভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। অনিকেত মাহাতো ডব্লিউবিজেডিএফ থেকে সরে আসতে চেয়েছিলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ডব্লিউবিজেডিএফ এ। আজকে আনুষ্ঠানিকভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো ডব্লিউবিজেডিএফ এর তরফে অনিকেত মাহাতোর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সেই সংগঠনের অন্যতম মুখ দেবাশিস হালদার। কথা বলবো। আপনারা বহিষ্কার করলেন, দেখুন, বহিষ্কার কথাটা তো খুব স্ট্রং একটা টার্ম, এই রকম কোনো টার্ম আমরা ব্যবহার করছি না। আমরা যে জায়গাটা বলতে চাইছি যে কি কারণে এবং কি, আমি গোটাটাই একসাথেই বলছি। সেটা হচ্ছে যে সমাজ মাধ্যমে তিনি ওই পদত্যাগপত্র একটাভাবে পাবলিশ করেছিলেন, তারপর আমরা অফিসিয়ালি মেল করে তার কাছে আলোচনায় বসা এবং তার যে বিভিন্ন আচরণ, যেটা সাংগঠনিকভাবে আমাদের খারাপ লেগেছে বা ভুল মনে হয়েছে, সেটার কারণ দর্শানোর জন্য আমরা উত্তর চাই। কিন্তু 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও তার কোনো উত্তর আসেনি। তারপর আবার আমরা দ্বিতীয় একটি মেল করে আরও বেশ কিছু ততদিনে ঘটনাক্রম এগিয়েছে, ততদিন এসআরশিপ ছাড়া ক্রাউড ফান্ডিং ইত্যাদি বিষয়, নানা বিষয় এসছে। তো সমস্তটা নিয়ে এক্সপ্লেনেশন চেয়ে এবং তার সাথে আলোচনা করতে চেয়ে, আলোচনার জন্য সময় চেয়ে মেল করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই দিক থেকে কিন্তু কোনো রকম সদিচ্ছা বলুন বা কোনো রেসপন্স আমরা পাইনি। তো ফলত ধরে নিতে হবে যে এক জায়গা থেকে আলোচনার যেটা সাধারণ মানুষ বারবার বলছেন বা আমরা সবাই চাইছিলাম যে এরকম মতবিরোধ তো সংগঠনে হতেই পারে, কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে সমাধান করি, সেই জায়গাটা একটাভাবে দরজা বন্ধ হলো। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তার বেশ কিছু কাজকর্ম যেটা আমাদের ওভারঅল সংগঠন বলুন বা আন্দোলনের যে ভাবমূর্তি সেটাকে একটাভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে আমরা মনে করছি। সেটার জন্যই কিন্তু মূলত এই সিদ্ধান্তটা। দুটো কাজ আমি মানে আলাদাভাবে উল্লেখ করব। ১ নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে শেষ যেদিনকে আমরা সকলে স্বাস্থ্য ভবনে গেছিলাম, যেদিনকে পুলিশ আমাদের ব্যারিকেড করে আটকে দিল অনিকেতের পোস্টিং নিয়ে, সুপ্রিম কোর্টের পোস্টিং পাওয়ার পরেও কেন তারা দিচ্ছেন না, আমরা কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তার বিরুদ্ধে আদালত অবমাননার একটা কেস কিন্তু করা হয়েছিল। আদালত অবমাননার একটি কেস কিন্তু করা হয়েছিল। তার ডেট ছিল ২রা জানুয়ারি ২০২৬। কিন্তু তার আগেই তিনি এসআরশিপ ছেড়ে দেওয়ার ঘোষণাটা করে ফেললেন। তার মানে কি দাঁড়ালো, যে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, যিনি এতটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করলেন, তাকে কোর্ট অবধি টেনে নিয়ে যাওয়া, আদালত অবমাননার মামলায় তাকে দোষী সাব্যস্ত করা, সেই জায়গাটা কিন্তু হারিয়ে গেল। সেই জায়গাটা সংগঠন বলুন বা আন্দোলন বলুন একটাভাবে ব্যাকফুটে চলে গেল। এইটা ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে তিনি যে বন্ড ছেড়ে দিচ্ছেন, এটা অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তার জন্য যে ৩০ লক্ষ টাকা সেটা সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং এর জন্য চাওয়া, এটা আমাদের কোনোভাবেই ঠিক বলে মনে হয়নি। কেননা এর আগেও আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আন্দোলন চালানোর স্বার্থে ক্রাউড ফান্ডিং করেছি আমরা। সে নিয়েও বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি, তির্যক মন্তব্যের সম্মুখীন হয়েছি। কেননা শাসক দলের পেটোয়া যারা, তারা বসেই থাকে এইরকম একটা ছুতো খোঁজার জন্য। সেই রকম জায়গায় এরকম একটা সিদ্ধান্ত, আমাদের সাথে কোনো আলোচনা ছাড়া যে একটা ব্যক্তিগত বন্ড ছাড়ার জন্য তিনি সকলের কাছে টাকা চাইছেন, এই ব্যাপারটা আমাদের সংগঠনগতভাবে আমাদের অপ্রস্তুতে ফেলেছে এবং আন্দোলনের ভাবমূর্তির সাথে এটা যাচ্ছে না বলে আমাদের মনে হয়েছে। তো এক, আলোচনার দরজা একটাভাবে বন্ধ, এবং দ্বিতীয়, তার এই কাজগুলো আমরা সংগঠনের নীতির বিরুদ্ধে বা আমাদের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর বলে আমরা মনে করছি। এবং সেই জায়গা থেকেই অত্যন্ত মানে কি বলবো, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক হলেও আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি যে আমরা সাংগঠনিকভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। কিন্তু আবার একটা কথা আমি শেষ করতে চাই, যে তিনি যখন ব্যক্তিগত প্রেস কনফারেন্স করেছিলেন আমাদের সহযোদ্ধা, তিনিও বলেছিলেন যে তিনি আন্দোলনের রাস্তাতে কিন্তু থাকবেন, জেডিএফ ছাড়লেও তিনি থাকতে চান, এবং আমরাও চাই যে জেডিএফ আন্দোলনের রাস্তায় থাকবে। ফলত রাজপথে আমাদের পাশাপাশি দেখা যাবে না,
এই রকম কোনো সম্ভাবনা কেউ যাতে না ভেবে বসেন। অবশ্যই তিনিও আন্দোলনে থাকবেন, আমরাও আন্দোলনে থাকবো, কিন্তু সাংগঠনিকভাবে আমাদের কিন্তু তার যে পদক্ষেপ, তার দায় নেওয়া সম্ভব নয়, এবং সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে সমস্ত সম্পর্ক কিন্তু অফিসিয়ালি ছিন্ন করলাম। অনিকেত মাহাতো একটা অভিযোগ করছিলেন যে তিনি ডব্লিউবিজেডিএফ এর সঙ্গে থাকতে চান না, কারণ যে সমস্ত কাজকর্ম ডব্লিউবিজেডিএফ করছে সেটা গণতান্ত্রিকভাবে তার ঠিক লাগছে না, তাই তিনি বেরিয়ে আসছেন। তো এই বিষয়ে কি বলবেন? ঠিক, এই বিষয়ে আমরা প্রেস কনফারেন্সে বিস্তারিত বলেছি যে, এক্সিকিউটিভ কমিটি নিয়ে তিনি একটা অযথা বিতর্কের একটা অবকাশ দিয়েছেন, যে অগণতান্ত্রিকভাবে তৈরি হয়েছে। প্রথম বক্তব্য যে, এই যে এক্সিকিউটিভ কমিটি যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ৫ জন যে ট্রাস্ট, খাতায় কলমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৫ জনের একটা সংগঠন হয়ে দাঁড়িয়ে রয়েছে খাতায় কলমে। আমরা চাই কি ৫ জন থেকে এটা যাতে আরো ৫০০-৫,০০০ জনের সংগঠন হতে পারে। তো তার জন্য তো কিছু লোককে রেসপন্সিবিলিটি নিতে হবে। ক্ষমতা নয়, রেসপন্সিবিলিটি নিতে হবে। তো সেই জন্যই আজ থেকে ৩-৪ মাস ধরে কিন্তু এই আলোচনাটা চলেছে, এবং আমাদের সহযোদ্ধা অনিকেত তিনিও এর মধ্যে সম্পূর্ণভাবে ছিলেন, এবং আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ৩৮ জনকে, আরো বহু লোক, এবং শুধু ভাববেন না যে ৩৮ জন এক্সিকিউটিভ কমিটি মানে এরাই শুধু জেডিএফ রয়েছে। আজকে এই প্রেস কনফারেন্সে এমন বহু মানুষ ছিলেন যারা এক্সিকিউটিভ কমিটির পার্টও নন, কিন্তু তারা জেডিএফ এর একদম ওতপ্রোতভাবে রয়েছে। তো তারা একটা রেসপন্সিবিলিটি নিতে চেয়েছিলেন যে আমরা সবাই মিলে সংগঠনটাকে আরো শক্তিশালী করব, এবং যাতে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে প্রপার ডেমোক্রেটিক ফাংশনিং একটা বডি আমরা হয়ে উঠতে পারি, একটা কনস্টিটিউশন থাকে, এবং মেম্বারশিপ ড্রাইভ আমরা করে প্রপারলি একটা রিপ্রেজেন্টেশন রাখতে পারি। সেই কাজটুকু করার জন্য, এই দেখুন, এটার নাম এক্সিকিউটিভ কমিটি বা অ্যাকশন কমিটি বা ওয়ার্কিং কমিটি, যে কোনো কিছু হতে পারে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে অনিকেত নিজে এই গোটা বিষয়টা পুরোটা ইনভলভড ছিলেন। আপনারা ওকে প্রশ্ন করতে পারেন যে আপনি নিজে তো এটার মধ্যে ছিলেন, বা ছেড়ে দেওয়ার পরে তিনি যদি এই প্রশ্ন আনতে শুরু করেন, তাহলে তিনি আগে কেন জানালেন না যে এই পদ্ধতিটাই ভুল, এই যে পদ্ধতিটাই আসলে ভুল হয়েছে, সেটা তিনি আগে একবারও জানাননি। সেটা তিনি জানাচ্ছেন তিনি মানে পদত্যাগপত্র দেওয়ার একদিন পরে। তাহলে তো এই জায়গাটা একটা মানে অসততার জায়গা রয়েছে, এটা ঠিক নয়। আমার ধারণা যে আসলে এটা হয়তো কারণ নয়, কেননা দেখুন এটা খুব ছোট একটা ইস্যু, এরকম ইস্যু অসংখ্যবার আমাদের, মানে আপনারা জানেন মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন, যে অসংখ্য মতের বিরোধ, মতানৈক্য, মানে অনেক, হ্যাঁ, অনিকেত বলেছেন যে আগে লিগ্যাল অ্যাডভাইস নেওয়া হোক, তারপর এক্সিকিউটিভ কমিটিটা তৈরি হোক। বাকিরা বলেছে এক্সিকিউটিভ কমিটিটা তৈরি হয়ে যাক, তারপর লিগ্যাল অ্যাডভাইস নেওয়া। এটা একটা সামান্য টেকনিক্যাল পার্থক্য। তো তার জন্য কিন্তু কখনো এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলত এই জায়গাটা আমার ধারণা একটা অযথা বিতর্কের সৃষ্টি হচ্ছে, যেখানে তিনি নিজে গোটাটায় ইনভলভ ছিলেন। দেবাশিস দা, আপনি একটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আপনার আসল কারণ মনে হচ্ছে না, তাহলে অনিকেত মাহাতো ডব্লিউবিজেডিএফ থেকে সরে আসার আসল কারণটা কি মনে হয়, বা সিনিয়র রেসিডেন্ট পদটাই ছেড়ে দেওয়ার কারণ কি হতে পারে? কারণ আপনিও বারবার বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন আপনারা বারবার, এই যে আপনাদের কাজ করতে বাধা দেওয়া, নানা সমস্যার মুখে পড়া। তো অনিকেত মাহাতো কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি কোথাও গিয়ে একটা কোণঠাসা হয়ে বাধ্য হলেন সরে আসতে? দেখুন, এই গোটা বিষয়টা যদি আমাদের সাথে আলোচনা করে একটা জায়গায় আসতো, আমরা তার কারণ বলতে পারতাম। কিন্তু অবশ্যই প্রতিহিংসার শিকার, আমরা বারবার বলছি, আজকে প্রেস কনফারেন্সে বলেছি, প্রতিহিংসার শিকার শুধু অনিকেত, দেবাশিস, আশফাক নয়, আরো বহু মানুষ যারা মিডিয়াতে আপনারা তার নাম জানেন না, মুখ দেখতে পান না। যে ইউজি ছেলেটা আন্দোলনে শুধু খাবার আর জল সরবরাহ করেছিল, তার নামে 12টা এফআইআর হয়ে বসে আছে। তো সে কি প্রতিহিংসার শিকার নয়? সে কি আমার থেকে বেশি প্রতিহিংসার শিকার? এরকম কি তুল্যমূল্য বিচার করা চলে? ফলত এটা নয়, প্রতিহিংসার শিকার অনেকেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই অনিকেত কি কারণে এটা করেছে, এই গোটাটা তো আমার পক্ষে বোঝা বা স্পেকুলেট করা সম্ভব নয়। কিন্তু এইটুকু বিশ্বাস আমার অন্তত ওনার প্রতি আছে, ওনাকে যতটুকু পার্সোনালি আমরা চিনি, তিনি মানে সততা বা নৈতিকতার জায়গা থেকে বিচ্যুত হবেন, এটুকু আমরা মনে করি না। হ্যাঁ, তার বিভিন্ন ডিসিশন আমাদের হয়তো খারাপ লাগছে না, তিনি আন্দোলনেই থাকবেন, এটুকু আমরা অন্তত আশা করি। তিনি যে পথেই হন, তিনি যদি ইলেকশনে দাঁড়াতে চান, ভোটে দাঁড়াতে চান, বা যে দিকেই যান, আমি জানি না কি হবে, যেভাবেই যান তার জন্য আমার অবশ্যই আমাদের সংগ্রামী শুভেচ্ছা থাকবে। কিন্তু আসল কারণ কি, সেটা কিন্তু আমাদের পক্ষে স্পেকুলেট করে বলা সম্ভব নয়। একটা সম্ভাবনা আপনি উস্কে দিলেন যে নির্বাচনের মুখে যেহেতু এরকম সিদ্ধান্ত, সামনেই নির্বাচন রয়েছে, অনিকেত মাহাতো ভোটে দাঁড়ানোর জন্য ডব্লিউবিজেডিএফ থেকে সরে আসতে পারেন, কি মনে হয়? না, আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না, কিন্তু আমি বারবার বলছি যে এরকম অনেক স্পেকুলেশন কিন্তু চারপাশে ঘুরছে। এটা আমি আমার কথা বলছি না। যদি আমি বলছি এটা যদি হয়েও থাকে, তাতেও ব্যক্তিগতভাবে যদি বলেন আমাদের কোনো সমস্যা নেই, এটুকুই আমি বলতে চাই। কিন্তু এটা আদৌ মানে সত্যি কিনা, বা এই স্পেকুলেশনের আদৌ কোনো মানে ভিত্তি আছে কিনা, সেটা আমি জানি না। কিন্তু এটা তো সত্যি, বহু মানুষ মনে করেন যে যে বিভিন্ন যারা আন্দোলনের মুখ, তারা নির্বাচনে অংশগ্রহণ করলে একটা ঠিকঠাক রিপ্রেজেন্টেশন হবে। জেডিএফ সেটা মনে করে না, সেটা সাংগঠনিকভাবে
মনে করে না যে জেডিএফ নির্বাচনী কোনো জায়গায় অংশগ্রহণ করবে। কিন্তু কেউ যদি এটা মনে করেও থাকেন, আমি জানি না সেটা সত্যি কিনা বা এরকম কোনো আদৌ সম্ভাবনা আছে কিনা, যদি সেটা হয়েও থাকে তাতে ব্যক্তিগতভাবে কিন্তু আমার কোনো সমস্যা মনে হয় না। একদম সাধারণ মহল থেকে বারবার কিন্তু এই দাবিটা উঠছিল যে আপনারা ভোটে দাঁড়ান বা ভোট হলে আপনারা ক্ষমতায় আসুন। এই দাবি কিন্তু আপনারা রাজ্য চালালে বা সরকার চালালে সুষ্ঠুভাবে চলবে প্রশাসন। তো মানুষের দাবি কথা ভেবে আপনাদের কি কোনো রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠতে পারে? না, এই মুহূর্তে আমরা আগেও স্পষ্ট করেছি, আজকেও স্পষ্ট করছি যে এই অভয়া আন্দোলন আমাদের বহু জায়গায় না চোখ খুলে দিয়েছে। যে এর আগে অবধি আমরা ভাবতাম যে এক সরকার পাল্টে অন্য সরকার আনলে বা বিচার ব্যবস্থার উপর ব্যাপক ভরসা রাখলে হয়তোবা সবকিছু পাল্টানো সম্ভব। কিন্তু যা যা ঘটনা আমরা দেখতে দেখতে যাচ্ছি, সেখানে আলাদা রাজনৈতিক ফ্রন্ট করে ব্যক্তি দেবাশিস বা ব্যক্তি আশফাক বা ব্যক্তি কিঞ্জল, ব্যক্তি অমৃতা, যেই হোক, বা ব্যক্তি অনিকেত, সে একটা রাজ্যের ক্ষমতা আসনে বসে যাওয়া মানে সে সবটা পাল্টে ফেলতে পারবে বা সবটা ঠিক করতে পারবে, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এখনো ঠিক বলে মনে হচ্ছে না। তো সেই জায়গা থেকেই আমাদের এই সিদ্ধান্ত। কারণ আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে আমরা চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না। আমরা চাই যে সরকারে যেই থাকুক, যেই ক্ষমতায় থাকুক, ঠিককে ঠিক বলার কণ্ঠটা যাতে আমরা শিরদাঁড়াটা সোজা রাখতে পারি। আজকে একটা রাজনৈতিক ফ্রন্ট যদি আমরা খুলে ভোটে দাঁড়াতে যাই, সে যদি কোনো ভুল করে, তাহলে তো আমরা সেখানে বাধা পড়ে যাচ্ছি। আমাদের ইন্ডিপেন্ডেন্সটা ব্যাহত হচ্ছে। আমরা তাহলে সেই ভুলটাকে ভুল বলতে পারবো না। তো সেই জায়গা থেকেই কিন্তু আমরা যাতে সব ভুলকে ভুল বলতে পারি, সেইটুকু জায়গা আমরা রাখতে চাইছি। এবার অবশ্যই সাধারণ মানুষ একটা ভ্যাকাম ফিল করছেন, একটা পলিটিক্যাল ভ্যাকাম অবশ্যই রয়েছে। কিন্তু সেটা পূরণ করা যোগ্য বলে আমরা অন্তত নিজেদের বা জেডিএফ কে মনে করছি না। ধন্যবাদ।